গুণানুপাত সূত্র বলছে, একটা এক্সাম্পল দেওয়ার আগে আমি সূত্রটা ব্যাখ্যা করি। বলছে দুটি ভিন্ন মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যখন একাধিক যৌগ তৈরি করে তখন একটি মৌলের স্থির ওজনের সঙ্গে অপর মৌলটি যে যে ওজনে যুক্ত হয় দুটো ভিন্ন মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যখন একাধিক যৌগ তৈরি করে তখন একটি মৌলের স্থির ওজনের সঙ্গে অপর মৌলটি যে যে ওজনে যুক্ত হয় সেই ওজনগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। দেখবে বইয়ে লেখা আছে, আমি বিষয়টাকে বোঝাবো। দুটো ভিন্ন মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যখন একাধিক যৌগ তৈরি করে তখন একটি মৌলের স্থির ওজনের সঙ্গে অন্য মৌলটি যে যে ওজনে যুক্ত হবে সেই ওজনগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। একটা উদাহরণ দিই। ধরো নাইট্রোজেন আর অক্সিজেন এরা যুক্ত হতে পারে। কিরকম যুক্ত হতে পারে? কেমন? প্রথমে তৈরি করতে পারে NO, তৈরি করতে পারে N2O, তৈরি করতে পারে NO2, এই যৌগগুলো তৈরি করতে পারে। তাহলে আমি যদি প্রথমে NO কে ধরি, খেয়াল করে দেখো এই যৌগে 14 ভাগ নাইট্রোজেন যুক্ত হয় 16 ভাগ অক্সিজেনের সঙ্গে। তাহলে আমি এইটাকে স্ট্যান্ডার্ড করে নিই। এই যৌগটাই খেয়াল করে দেখো 28 ভাগ নাইট্রোজেন যুক্ত হচ্ছে 16 ভাগ অক্সিজেনের সঙ্গে। তাহলে আমাকে এই 14কে যদি স্ট্যান্ডার্ড ধরতে হয় তাহলে এটাকেও আমার করে নিতে হবে কত? 14। তাহলে 14 ভাগের সঙ্গে কত ভাগ যুক্ত হবে? অবভিয়াসলি 8 ভাগ। এই যৌগটাই এসো 14 ভাগ নাইট্রোজেনের সঙ্গে 32 ভাগ অক্সিজেন যুক্ত হচ্ছে। তাহলে এবার খেয়াল করে দেখো নাইট্রোজেনের পরিমাণটা আমি নির্দিষ্ট ধরে নিয়েছি, প্রত্যেক ক্ষেত্রে একই ধরে নিয়েছি 14 ভাগ। অক্সিজেনের পরিমাণটা খেয়াল করে দেখো, এর ক্ষেত্রে 16, এর ক্ষেত্রে 8, এর ক্ষেত্রে 32। আমি যদি এদেরকে অনুপাত করি, অনুপাত করলে কত দাঁড়াচ্ছে? অক্সিজেনের অনুপাত 16 দাঁড়াচ্ছে, 8 দাঁড়াচ্ছে, 32। এরা দেখো খুব সহজে 8 দিয়ে বিভাজ্য, 2:1:4, সবাই পূর্ণ সংখ্যা এবং 1 থেকে 9 মধ্যে রয়েছে, যার জন্য এরা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে রয়েছে। এইটাকে বলা হচ্ছে তোমার গুণানুপাত সূত্র। ডাল্টন বলেছে
এরপরে দেখো এর প্রবলেম বেরিয়ে কিরকম, বলছে স্যার যদি ধরুন এখানে এই যৌগটার ক্ষেত্রে আমি অক্সিজেনের 18 আইসোটোপকে ধরি আর এগুলো যদি 16 ধরি, তাহলে কি আপনি এটা মেনটেন করতে পারবেন? বা নাইট্রোজেনকে এখানে যদি আমি 13 ধরি, আপনি মেনটেন করতে পারবেন? আমি বলছি অবভিয়াসলি না, নিশ্চিত না। তুমি যদি যৌগের মধ্যে যদি এরকম আইসোটোপ ঢুকিয়ে দাও বিভিন্ন ধরনের, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। অর্থাৎ মৌলগুলোকে তোমার যেমন ছিল সেই রকমই রাখতে হবে, তাদের দ্বারা গঠিত যৌগ করতে হবে। তুমি বিভিন্ন যৌগের ক্ষেত্রে বিভিন্ন ওই মৌলের আইসোটোপ ব্যবহার করতে পারবে না, এইটা যেন স্মরণ থাকে। আরেকটি, ধরো যৌগ তৈরি করার সময় যদি দেখা যায় ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দিয়ে মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, যেমন ধরো আমি বলছি তোমার হাইড্রোকার্বন, আমি যদি CH4 বলি সেখানেও দুটো মৌল, C3H8 বলি, কারণ ক্যাটিনেশন ধর্ম যাদের রয়েছে, অর্থাৎ মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যখন দীর্ঘ শৃঙ্খল তৈরি করবে, তখন কিন্তু তুমি যেন আর এই গুণানুপাত সূত্রটাকে মেনটেন করতে যেও না। এই গুণানুপাত সূত্র তখন কিন্তু আর মেনটেন হবে না, রাইট? তাহলে আইসোটোপ ব্যবহার করলে হবে না, আর যদি ক্যাটিনেশন ধর্ম ইউজ করা যায় তাদের ক্ষেত্রে হবে না। এইটা হচ্ছে গুণানুপাত সূত্র। এরপরে আসছে মিথনুপাত সূত্র, রিক্টার মিথনুপাত। মিথনুপাত মিথনুপাত সূত্রটা কেমন, একটা এক্সাম্পল দিই, আগে লিখে ফেলি। বলছে 3টি ভিন্ন মৌলের ক্ষেত্রে একটি মৌলের স্থির ওজনের সঙ্গে অপর মৌলগুলি যে যে ওজনে যুক্ত হয় মৌলগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া করে সেই একই অনুপাতে বা সরল গুণিতকে বা উপগুণিতকে যুক্ত হয় না, সরল উপগুণিতকে থাকে। দেখো বলছি 3টে ভিন্ন মৌলের ক্ষেত্রে একটি মৌলের স্থির ওজনের সঙ্গে অপর মৌলগুলি যে যে ওজনে যুক্ত হয় মৌলগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া করে একই অনুপাতে বা সরল গুণিতকে বা উপগুণিতকে যুক্ত হয়ে যৌগ তৈরি করে, যুক্ত হয়ে যৌগ তৈরি করে। এইটা হচ্ছে মিথনুপাত। বিষয়টা একটু ভজকট, আমি খুব সহজে বিষয়টা একটু বুঝিয়ে দিই।
তুমি সংজ্ঞাটাকে পেয়ে যাবে। সংজ্ঞাটা বইয়ের মধ্যেই রয়েছে। আমি একটু মুছে সংজ্ঞাটা দেখাই। ধরো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তিনটে মৌল আছে। এই তিনটে মৌলের মধ্যে কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে, কি তৈরি করবে? CH4। কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, কি তৈরি করবে? CO2। তাহলে আমরা এক্ষেত্রে নির্দিষ্ট মৌল বলতে আমরা কাকে ধরলাম? কার্বন। তাহলে আগে আমি দেখি এই নির্দিষ্ট পরিমাণ কার্বনের সঙ্গে হাইড্রোজেন কতটা যুক্ত হচ্ছে এবং ওই নির্দিষ্ট পরিমাণ কার্বনের সঙ্গে অক্সিজেন কতটা যুক্ত হচ্ছে। দেখো, তাহলে এই যৌগে 14 ভাগ, আমি একে CH4 করি, 14 ভাগ কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় 4 ভাগ। তাহলে 12 ভাগ কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় 4 ভাগ। CO2 তে 12 ভাগ কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় 32 ভাগ। তাহলে এক্ষেত্রে তাহলে কার্বনের পরিমাণটা হলো নির্দিষ্ট, এটাও 12, এটাও 12। তাহলে হাইড্রোজেন 4, অক্সিজেন 32। তাহলে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন সমান কত? 4:32। তাহলে কত? 1:8, রাইট? এখন প্রশ্ন হচ্ছে এই দুটো মৌল এবার নিজেদের মধ্যে যুক্ত হবে, কি তৈরি করতে পারে? H2O করতে পারে। তাহলে H2O তে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন কত? 1:8। তা তোমাকে সংজ্ঞায় বলেছিলাম যে একটা নির্দিষ্ট ওজনের সঙ্গে অন্য মৌল দুটি যে যে ওজনে যুক্ত হচ্ছে, যখন মৌলগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে যৌগ তৈরি করে, যেমন এটা, এখানে হাইড্রোজেন অক্সিজেন 1:8, নির্দিষ্ট ওজনের সঙ্গে যখন ওই মৌলগুলো যুক্ত হচ্ছে তখন তাদের ওজন অনুপাত কত হলো? 1:8। দুটো সমান, একটা মিলল। তারপরে প্রশ্ন হচ্ছে, কেউ বলবে স্যার আপনি এখানে H2O করলেন কেন? আপনি তো এটা এরমও করতে পারতেন, H2O2 করতে পারতেন তো, রাইট? করতেই পারতাম। তাই এর ক্ষেত্রে কি ঘটবে? এখন খেয়াল করে দেখো, তাহলে এর ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজন অনুপাত কত? 2:32, 1:16। তোমাদের একটা কথা বলেছিলাম, উপগুণিতকে থাকে। উপগুণিতক মানে হলো এখানে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন 1:8, এখানে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন 1:16। তাহলে এই দুই ক্ষেত্রে হাইড্রোজেন এখানেও যা আছে এখানেও তাই আছে, সেম অ্যামাউন্ট। এবং যদি এই রকম ঘটনা ঘটে আর বাকি যারা পড়ে রইল তারা যদি পরস্পরের বিভাজ্য হয়, তাহলে আমি বলবো তারা উপগুণিতকে আছে। যেমন ধরো 8 আর 16, এখানে হাইড্রোজেন 1, এখানে হাইড্রোজেন 1, ওদের মধ্যে মিল রইল। তাহলে এখানে অক্সিজেন 16, এখানে হলো 8, তাহলে 16 এবং 8 পরস্পরের বিভাজ্য, সুতরাং বলবে এরা উপগুণিতকে রয়েছে। এইটা হচ্ছে কি তোমার মিথনুপাত সূত্র। এই মিথনুপাত সূত্র তুমি যদি বলো স্যার আপনি উল্টো করে করতে পারেন না, আমি তোমার যেরম খুশি তুমি ধরো, যেভাবেই তুমি ধরো সব বার করতে পারবে। তুমি যদি মনে করো হাইড্রোজেনকে নির্দিষ্ট ধরবে তাতেও বার করতে পারবে, তুমি যদি অক্সিজেনকে নির্দিষ্ট ধরো তাতেও বার করতে পারবে, প্রসেস সব একই। এটা গেল মিথনুপাত সূত্র। এবার দেখো
ব্যতিক্রম। ওই যে বললাম ব্যতিক্রম মানে কোনটা? সমস্যা হচ্ছে গিয়ে তোমার আইসোটোপ। তুমি যদি এখানে হাইড্রোজেনের একটা আইসোটোপ অন্যরকম ধরে নাও, অক্সিজেনের যদি অন্যরকম ধরে নাও, তাহলে রেজাল্ট মিলবে না। সুতরাং আইসোটোপের ক্ষেত্রে তুমি এটা প্রযোজ্য হবে না। বেশ, এরপরে দেখো আছে আমাদের গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাকের গ্যাসায়তন সূত্র। এতক্ষণ পর্যন্ত যা করলাম সবই তো ওজন সংক্রান্ত। এখানে কিন্তু এটা ওজন সংক্রান্ত নয়, এটা আয়তন সংক্রান্ত। সম্ভবত তোমরা এটা মাধ্যমিকে পড়েছো। এটা নিয়ে খুব একটা কিছু বলার নেই, তা সত্ত্বেও আমি বলে দিই, বিক্রিয়ক যদি গ্যাসীয় পদার্থ হয়, বিক্রিয়ক যদি গ্যাসীয় হয় তাহলে একই চাপ ও তাপমাত্রায় আয়তনগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। বিক্রিয়াজাত যদি গ্যাসীয় হয়, তার আয়তন বিক্রিয়কের আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। এক্সাম্পল হচ্ছে, যেমন ধরো N2 প্লাস 3H2 2NH3, সবাই একই চাপ ও তাপমাত্রায় রয়েছে। বিক্রিয়ক এরা, তাহলে এর আয়তন কত? 1, এর আয়তন 3, তাহলে 1 আর 3 পূর্ণ সংখ্যা সরল অনুপাতে আছে। আবার দেখো বিক্রিয়াজাত পদার্থ, তার আয়তন 2, তাহলে 1:3:2, এরা সবাই পূর্ণ সংখ্যা সরল অনুপাতে আছে। সুতরাং এটাই হলো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। একই চাপ ও তাপমাত্রায় বিক্রিয়ক যদি গ্যাসীয় হয়, তাহলে তাদের আয়তনগুলো পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকবে, এবং বিক্রিয়াজাত পদার্থ সেও যদি গ্যাসীয় হয়, তার আয়তন ও বিক্রিয়কের আয়তনগুলোর সঙ্গে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকবে। এটাই হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এখন একটা সমস্যা আছে। আগে যেগুলো বললাম, স্থিরানুপাত, গুণানুপাত, মিথানুপাত, এইগুলোকে আমরা ডাল্টনের পরমাণুবাদের সাহায্যে প্রতিষ্ঠা করতে পারি, কিন্তু গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আমরা ডাল্টনের পরমাণুবাদের সাহায্যে প্রতিষ্ঠা করতে পারি না। কারণ কি? ওগুলো সব ছিল ওজন সংক্রান্ত, আর এগুলো কি আয়তন সংক্রান্ত। এইটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি কার সাহায্যে? অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে। এখন অ্যাভোগাড্রো প্রকল্প নয়, বর্তমানে অ্যাভোগাড্রো সূত্র বলা হয়। দেখো কিরম করে করছি। মনে করো A প্লাস বি সি, এও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। তুমি মনে করো এর এক্সটি অণু, ওয়াইটি অণু, জেডটি অণু।
এক্স ওয়াই জেড সকলেই পূর্ণ সংখ্যা। এবার দেখো, এরা সবাই একই চাপ ও তাপমাত্রায় রয়েছে। অ্যাভোগাড্রোর সূত্র কি বলেছিল? একই চাপ ও তাপমাত্রায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে কাজ করি, আমি মনে করি একই চাপ ও তাপমাত্রায় এক আয়তনে এনটি অণু বর্তমান। মনে করি একই চাপ ও তাপমাত্রায় এক আয়তনে এনটি অণু বর্তমান। তাহলে এই যে এ গ্যাসের এক্সট্রা অণু, তার আয়তন কত হবে? আয়তন হবে এক্স বাই এন। এটা হচ্ছে এ এর আয়তন। বি এর আয়তন কত? ওয়াই বাই এন। সি এর আয়তন কত? জেড বাই এন। তাহলে এদের আয়তনের অনুপাতগুলো কি হচ্ছে? এক্স বাই এন ইজ টু ওয়াই বাই এন। তার মানে কি দাঁড়াচ্ছে? এক্স ইজ টু ওয়াই। এরাও তো পূর্ণ সংখ্যার সরল অনুপাত, সকলেই তো পূর্ণ সংখ্যা সরল অনুপাত। আবার এ ইজ টু বি ইজ টু সি, আয়তনের অনুপাত হচ্ছে এক্স বাই এন ইজ টু ওয়াই বাই এন ইজ টু জেড বাই এন। তার মানে কত? এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। তাহলে এরাও তো পূর্ণ সংখ্যার সরল অনুপাত। সুতরাং আমরা বলতে পারি এদের আয়তনগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? যে এইখানে আমি ইউজ করলাম অ্যাভোগাড্রো প্রকল্পটা। একই চাপ ও তাপমাত্রায় সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান, অর্থাৎ এক আয়তনে এনটা অণু বর্তমান। তাহলে এর ক্ষেত্রেও যা হবে, এর ক্ষেত্রেও তাই হবে, এর ক্ষেত্রেও তাই হবে।